কি অবস্থা সবার? আবারও চলে আসলাম, যদিও ক্লাসটা নিতে চাইছিলাম কালকে, বাট এখন ভাবতেছি যদি কালকে সময় না পাই তাহলে হয়তো ক্লাসটা নেওয়া হবে না। তো আজকে যেহেতু ফ্রি আছি, তো আমি এখন এই ক্লাসটা নিতে আসলাম। তো তোমরা যারা এখন লাইভ করতে পারবা করবা, আর যারা করতে পারবা না তারা পরে লাইভটা দেখে নিও, ঠিক আছে? পরে লাইভটা দেখে নিও। আচ্ছা, তাহলে চ্যাপ্টারটা কি ছিল? চ্যাপ্টারটা ছিল হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ। দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। চ্যাপ্টারটা ছিল মহাকর্ষ অভিকর্ষ। তো এখান থেকে মোটামুটি আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে পরন্ত বস্তুর 3টে সূত্র ছিল, তারপর হচ্ছে কেপলারের 3টে সূত্র ছিল, তারপর হচ্ছে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র ছিল, মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্রটা প্রমাণ করলাম। তারপর হচ্ছে জি এর পরিবর্তন, আকারের জন্য পরিবর্তন হয়েছিল, উচ্চতায় উঠলে পরিবর্তন হবে, একই হচ্ছে আমি যদি গভীরতায় যাই পরিবর্তন হবে। তারপর আরেকটা দেখলাম হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের একটা পরিবর্তন আসে। এই টোটাল টোটাল মানে এই সবকিছু মিলে দেখা হইলো। তারপরে হ্যাঁ, এর মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হয়েছে। তারপরে এখন আমাকে একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে ধর আমি শুরু করলাম হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র কি? অভিকর্ষ কেন্দ্র এটা আসলে নতুন কিছু না। ধরো আমরা ভর কেন্দ্র তো জানি। ভর কেন্দ্র কাকে বলে বলা তো? ভর কেন্দ্র কাকে বলে? কোন একটা বস্তুর সমস্ত ভর যে পয়েন্টে পঞ্জীভূত থাকে সেটাকে বলবো হচ্ছে ভর কেন্দ্র। এখানেও কাইন্ড অফ ওইরকমই। ধরো একটা তোমার কাছে দণ্ড আছে, একটা দণ্ড। তো এই দণ্ডের তুমি না, এটা দিয়ে দেখ, এটা হচ্ছে একটা মার্কার। ওকে, মার্কারটার যদি আমি এই পয়েন্টে এখানে আঙ্গুল দিয়ে রাখি, মার্কারটা এভাবে পড়ে যাবে, ঠিক আছে? মার্কারটা এইভাবে পড়ে যাবে। তারপরে আমি যদি এই পয়েন্টে রাখি, এই যে এখানে যদি আঙ্গুল রাখি, এই যে পড়ে যাবে। বাট আমি একটা ইকুইলিব্রিয়াম একটা পয়েন্ট খুঁজতে চাচ্ছি। ধরো ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বের করা খুবই কষ্টকর হবে এটার জন্য, কারণ ছোট একটা জিনিস। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বের করে কষ্টকর হয়ে যাবে। এই যে এমন একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেখানে আমি যদি আঙ্গুল রাখি, সামহাউ এটাকে এইভাবে, কি ব্যাপার আকর্ষণকে, হ্যাঁ এই যে দেখো আটকে আছে বা চলে আসছে, মানে কোনো দিক দিয়ে হেলে পড়তেছে না। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে আমি এটা কি বলবো হচ্ছে মেইনলি অভিকর্ষ কেন্দ্র। তাহলে ঠিক যে পয়েন্টে রাখলে বা যে পয়েন্টটাকে কেন্দ্র করে বস্তুটা ইকুইলিব্রিয়াম থাকবে, পড়ে যাবে না, সেটাকে বলবো হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। তাহলে আমি যদি একটা সুষম দণ্ড বলি, এখানে সুষম দণ্ডের এখানের প্রত্যেকটা পয়েন্টের বা এখানে প্রস্থ যতটুকু থাকবে, এখানে দৈর্ঘ্য ধরো এখানে হাফ আছে, এখানে আরো হাফ আছে, তাহলে সমান দৈর্ঘ্য সমান প্রস্থ। তাহলে এখানে যত বড় হবে এখানেও তত বড় হবে। দ্যাটস ওয়াই কি এটা ইকুইলিব্রিয়াম আছে। আর যদি ব্যাপারটা যদি এমন হইতো, ধরো এই একটা বড় দণ্ড আছে, আমি একটা পয়েন্ট ধরলাম হচ্ছে এখানে, বা এটা বেশি দূরে হয়ে গেছে, ধরো এখানে ধরলাম, ঠিক আছে? এখানে ধরলাম, তাহলে এখানে দৈর্ঘ্য আছে কত? এটাকে ধরলাম হচ্ছে L1। এখানে প্রস্থ আছে কত? প্রস্থ আছে হচ্ছে, যাই হোক কিছু একটা আছে। আর এখানে কত? এখানে হচ্ছে L2। তো এখানে দৈর্ঘ্য কম, যেহেতু এটা সুষম দণ্ড বলছি, তাহলে এখানের ভরটা বেশি, এখানের ভরটা কম। তাহলে কি আমি যদি এখানে আঙ্গুলটা দিয়ে ধরে রাখি, তাহলে দেখা যাবে এই জিনিসটা এইদিকে রোটেট হয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এইদিকে রোটেট হয়ে পড়ে যাচ্ছে। এখন আরেকটা তুমি মজার জিনিস দেখতে পারো, এটা তোমরা ভ্রামক করবা, এটাকে অভিকর্ষ ভ্রামক বলতে পারি। অভিকর্ষ ভ্রামক বলতে পারি। মজার জিনিসটা হচ্ছে, দেখো ব্যাপারটা এই হচ্ছে একটা বড় দণ্ড তৈরি, বড় দণ্ড। তো আমি এই একটা পয়েন্টে ধরলাম, এখানে আমি আঙ্গুল দিয়ে ধরে রাখছি, তাহলে এখানে দূরত্ব দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে L1, ঠিক আছে? এখানে দৈর্ঘ্য হচ্ছে L1 আর এখানে দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে এটার জন্য ভ্রামক এটা কি করবে? এটা চেষ্টা করবে এটা নিচের দিকে নামানো। যদি এখানে আমি ধরে রাখি, এইভাবে আটকায় রাখি, এই যে এতটুকু ভর আছে, এখানে বেশি ভরটা এটা চেষ্টা করবে নিচের দিকে নামানোর।
আর এখানে ছোট একটা বর আছে, এটা কি করবে? এটা নিচের দিকে নামানোর চেষ্টা করলেও এটা নিচের দিকে নামাইতে পারবে না, আর আলটিমেটলি উপরের দিকে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটার ওয়েট কম, এটার ওয়েট কম। তাহলে দেখতে পারতেছো যেখানে ভর বেশি, যেখানে ভর বেশি ওই দিকে জিনিসটা পড়ে যাচ্ছে, তাই না? যেখানে ভর বেশি ওই জিনিসটা পড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যে জিনিসটা দেখালাম পড়ে গেছি। এটা হচ্ছে মেইনলি অভিকর্ষ কেন্দ্র। তাহলে সুষম দণ্ডের জন্য যদি বলি, সুষম দণ্ডের জন্য লিখে রাখো, লিখে রাখো এক সুষম দণ্ড, সুষম দণ্ডের জন্য অভিকর্ষ ত্বরণ, সুষম দণ্ডের সুষম দণ্ডের অভিকর্ষ কেন্দ্র কোথায় হবে? অভিকর্ষ কেন্দ্র হবে মাঝখানে বা মধ্যবিন্দু বা মাঝখানে বলতে পারি, একদম মাঝের পয়েন্টে। ওকে, 2 নাম্বারটা হচ্ছে যদি তোমার একটা সার্কেল বলি, ধরো সার্কুলার শেপে কিছু একটা আছে, বা চড়ি বলতে পারি, চড়ি। মেয়েরা যারা আছে তারা তো চড়ি পরো, সুন্দর সুন্দর নকশা করা চড়ি পরো, তো তাদের চড়ি বললাম। তো চড়ির ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র বের করাটা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, একটু কঠিন না, আসলে সহজ। তা বা আমরা এইভাবে চিন্তা করতে পারি, ধরো এই হচ্ছে একটা মানে কি বলে চড়ির মাঝের পয়েন্ট। ব্যাপারটা হচ্ছে এখানে একটা সুতা বাঁধছো, এখানে একটা সুতা বাঁধছো, এখানে সুতা, এখানে 4-5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ধরো 5টা সুতা বাঁধছো। 5টা সুতাকে ধরে তুমি এইভাবে ঝুলাই দিছো চুড়িটাকে। তাহলে ঠিক যেভাবে ঝুলাইলে চুড়িটা একদম ভূমির সমতলে থাকবে, এবং এই ঝুলন বিন্দু থেকে চুড়ির এই সমতলের যে কেন্দ্রটা পাবো, দ্যাট মিন্স যে এই কেন্দ্রটা পাবো, এদিকে একটা জ্বলন বিন্দু পাবো, এই যে এটা হচ্ছে জ্বলন বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এটি হবে কি? অভিকর্ষ কেন্দ্র। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা হচ্ছে একটা চুড়িকে তুমি ঠিক যেভাবে রাখলে, সুতা বাইদা এভাবে, সুতা বাইদা এভাবে ধরলে, ঠিক যেভাবে রাখলে এটা একদম ভূমির সমান্তরালে থাকবে। ওই জ্বলন বিন্দু থেকে নিচের দিকে চুড়ির সারফেসে গেলেই যে কেন্দ্রটা পাবো বা বিন্দুটা পাবো, ওই বিন্দুটাকে বলবো হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। তাহলে একটা সুষম রিং এর জন্য অভিকর্ষ কেন্দ্র কোথায় থাকবে? সুষম রিং এর জন্য অভিকর্ষ কেন্দ্র থাকবে কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে কেন্দ্রে। তাহলে বর্গের জন্য অভিকর্ষ কেন্দ্র কোথায় থাকবে? বর্গের জন্য অভিকর্ষ কেন্দ্র থাকবে, এটা কোথায় থাকবে বর্গের জন্য? বলতো। এটাও অবশ্যই এই চুরির মতোই কাহিনী, এটাও কেন্দ্রে হবে। বা আমি বলতে পারি দুইটা কর্ণের মধ্যবিন্দু। একইভাবে সামান্তরিকের জন্য কি হবে? সামান্তরিকের জন্য কর্ণের মধ্যবিন্দু। তারপর আর কি আছে? আয়তের জন্য কি হবে? বর্গ। 4 নাম্বার হচ্ছে বর্গ সামান্তরিক আয়তক্ষেত্র। তারপর কি আছে বলতো? বর্গ সামান্তরিক আয়তক্ষেত্র, রম্বস। তাহলে কি হবে এগুলোর ক্ষেত্রে? অভিকর্ষ কেন্দ্র কোথায় হবে? অভিকর্ষ কেন্দ্র হবে কর্ণের, দুইটা কর্ণের মধ্যবিন্দু, কর্ণের বা দুইটা কর্ণের ছেদবিন্দু, বা মধ্যবিন্দু, একই কথা। এই হচ্ছে কাহিনী। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আরো একটা কথা আছে, ত্রিভুজাকৃতির পাত আছে তোমার কাছে। ধরো ত্রিভুজাকৃতির পাত আছে, ত্রিভুজাকৃতির পাতের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কি হবে? সরি, তো আমরা তো এটা জানি, বর্গকেন্দ্র পড়ছি না। একটা ত্রিভুজের বর্গকেন্দ্র কি হবে? বর্গকেন্দ্র কাকে বলে? এই একটা বাহু লম্ব সমদ্বিখণ্ডক, দুইটা বাহু লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলি হচ্ছে বর্গকেন্দ্র। তাহলে এটা হচ্ছে বর্গকেন্দ্র। আর ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? কি বলতেছি, সরি, এটাকে বলা হয় পরিকেন্দ্র। আর ভরকেন্দ্র কোনটাকে বলা হয়? ভরকেন্দ্র কোনটাকে বলা হয়? ভরকেন্দ্র বলা হয় হচ্ছে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, সেটাকে বলা হয় হচ্ছে ভরকেন্দ্র। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের সবগুলো বল কোথায় পুঞ্জীভূত থাকবে? ত্রিভুজাকৃতির একটা প্লেট যদি থাকে তোমার কাছে, সারফেস যদি একটা থাকে, তাহলে সবগুলো বল এই এখানে হচ্ছে পুঞ্জীভূত থাকবে। বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে তুমি যদি ধরে রাখো এইভাবে যদি ধরে রাখো ওই সারফেসটাকে, তাহলে এটা একদম থাকবে, লেভেল থাকবে। তাহলে ত্রিভুজের কোথায় হবে? ত্রিভুজের হবে
ত্রিভুজের ক্ষেত্রে কোথায় হবে? বরকেন্দ্র। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জানো। তারপর আরেকটা জিনিস লিখে রাখতে পারো, সুষম বেলনাকৃতির বস্তুর অভিকর্ষ কেন্দ্র অক্ষের মধ্যবিন্দুতে। ধরো সুষম বেলনাকৃতি একটা বস্তু আছে, সুষম বেলনাকৃতি একটা বস্তু আছে, এটা সিলিন্ডার হয়ে গেছে। সিলিন্ডার। বেলন কোনটাকে বলি? বেলন বলি হচ্ছে এই বেলন কি, এটাকে বলে না কোন কিছু বেলন বলে, কোন কিছু বেলন বলে না। হ্যাঁ, অক্ষের মধ্যবিন্দু। আমি সিলিন্ডার শেপের কথা বলি, যদি বলি সিলিন্ডার শেপের কোন একটা বস্তুর কথা যদি বলি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি অক্ষ। অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে এটা, অক্ষের মধ্যবিন্দু। এটা হচ্ছে তোমার অভিকর্ষ কেন্দ্র। তো বুঝা গেছে, এটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। এটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। এই কয়েকটা কাহিনী গেল। আচ্ছা, এখন একটা কাজ করি তো। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কথা বলি। এতক্ষণ আমি যে ফর্মুলাগুলো দেখাইলাম অভিকর্ষ ত্বরণের জন্য, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এইগুলো শুধু দেখাইছি পৃথিবীর জন্য। এখন তোমাকে যদি বলা হয় মঙ্গল গ্রহের জন্য কি হবে? হ্যাঁ, মঙ্গল গ্রহের জন্য সেম ফর্মুলাই হবে। যে কোনো গ্রহাণুর জন্য কি হবে? এই এতক্ষণ যে ফর্মুলাগুলো দেখাইছি, অভিকর্ষ ত্বরণ যা যা আছে সবকিছু বিভিন্ন গ্রহের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমি যদি তোমাকে বলি মঙ্গল গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ m দিলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে? জি তো থাকবেই। m কি হবে? m হবে মঙ্গল গ্রহের ওয়েট, বল। আর কি হবে? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। মঙ্গল গ্রহের অভিকর্ষ পৃষ্ঠে কোন একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ হবে এটা। তাহলে বাকি ফর্মুলাগুলোতে পরিবর্তন আসবে কোথায়? এইটাই আর এইটাই, মানে m আর r কি পরিবর্তন আসবে, আর বাকি সবগুলো সেম থাকবে। ওকে, অভিকর্ষ কেন্দ্রের কাহিনী গেল। অভিকর্ষ কেন্দ্রের পরে হচ্ছে একটা, আমি তোমাকে বলতেছি, তোমাকে বলে দিবে একটা গ্রহের অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, একটা গ্রহের অভিকর্ষজ ত্বরণ ধরো সামথিং দেওয়া আছে, তারপরে বলবো হচ্ছে এটার ব্যাসার্ধ দেওয়া আছে, তখন তোমাকে বলবো এটা ই বের করতে, এটা ওয়েট বের করতে। ওয়েটটা কিভাবে বের করি? তো আমি তো জানি ফর্মুলা, G=m/r²। তাহলে পৃথিবীর ওয়েটটা যদি আমি বের করতে চাই, তাহলে m= কি আসে? G²/g। তো এটাকে ক্যালকুলেট করলে g কত হবে? g হচ্ছে পৃথিবীর জন্য 9.81 ইনটু r কত হবে? পৃথিবীর r হচ্ছে 6.4 ইনটু 10⁶ মিটার, আর g হচ্ছে 6.673 ইনটু 10⁻11 না? হ্যাঁ, -11। এটা করলে অ্যানসার আসবে কত বলো তো? অ্যানসার আসবে, আমি লিখে দিই 6 ইনটু 10⁶ ইনটু 10⁻24 কেজি। লিখে রাখো এগুলা। তুমি পৃথিবীর জন্য তো তুমি জানোই, এটা মুখস্থ করতে হবে, আর পৃথিবীর ব্যাসার্ধ এটা মুখস্থ করতে হবে। লিখে রাখবা পৃথিবীর ব্যাসার্ধ এটা, পৃথিবীর ভর হচ্ছে এটা। আচ্ছা, এখন তোমাকে যদি বলি তো সূর্যের ভরটা বের করতে হবে। তো সূর্যের ভরটা কিভাবে বের করা যায়? সূর্যের ভরটা কিভাবে বের করতে পারি? এগুলো লিখে ফেলবা। এখানে পৃথিবীর বাদে অন্য কোনো গ্রহের জন্য ভর বের করতে পারলে অবশ্যই বের করতে পারবা, যদি এই ফর্মুলাটা তোমার মনে থাকে। এখন কি, ধরো এই হচ্ছে তোমার পৃথিবী, ধরো এই হচ্ছে সূর্য, ঠিক আছে? এই হচ্ছে তোমার সূর্য, সূর্যের চারপাশে এক কক্ষপথে পৃথিবী ঘুরতেছে। এই হচ্ছে তোমার পৃথিবী আছে, এটা আর্থ, এটা হচ্ছে সান, এটা আর্থ আর সান। তো পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল কত হবে? G/m/r²। পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল হচ্ছে ওকে, দেখি পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল কত হবে? এটার পর যদি ক্যাপিটাল এম হয়, এটার পর যদি স্মল এম হয়,
তাহলে পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল কত হবে? জি ক্যাপিটাল এম বাই স্মল এম বাই কত, এখানের এটার ব্যাসার্ধ যত, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বা ব্যাসার্ধ যত, কত মানে যত, জিএম বাই আর স্কয়ার, জিএমএম বাই আর স্কয়ার। ওকে, তারপর এখন বলো তো পৃথিবীটা কি অপর দিকে একটা কেন্দ্রবিমুখী বল আছে, কেন্দ্রবিমুখী বল কত হবে? এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে তো না, এম ওমেগা স্কয়ার আর। তো তারপরে লিখতে পারি কি এম আর ইনটু ওমেগা মানে কি 2 পাই বাই টি হোল স্কয়ার, তাই না? তো এখান থেকে কি লিখতে পারবো? এম আর ইনটু 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার। এখান থেকে লিখতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। আচ্ছা, এখানে আরটা কত হবে? আরটা কিন্তু এই রেডিয়াস হবে, আমি তো ভুল লিখছি, আরটা হবে এই রেডিয়াস। ওকে, তারপরে কি হবে দেখো তো, কি কি কাটা যাবে? স্মল এম কাটা যায়, তারপর হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ইকুয়াল টু রাইট সাইডে 4 বাই স্কয়ার আর স্কয়ার, এখানে হচ্ছে টি স্কয়ার। আচ্ছা, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এই ক্যাপিটাল এমটা, এটা হচ্ছে সূর্যের ভর। তো সূর্যের ভর, হ্যাঁ, সূর্যের ভর ইকুয়াল টু কি লিখতে পারি? 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই কত টি স্কয়ার ইনটু জি, টি স্কয়ার ইনটু জি। এই জিনিসটা লেখা যায় 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই টি স্কয়ার ইনটু জি। এটা হচ্ছে সূর্যের ভর। এটা চাইলে তুমি মুখস্থ করতে পারো, করে নেওয়া ভালো, এমসিকিউ আসতে পারে। এটা হচ্ছে সূর্যের ভর। তো এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, 4 পাই স্কয়ার তো জানি, তো আর কত? এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে? সূর্যের দূরত্বটা হচ্ছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে এটা হচ্ছে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11। লিখে রাখো এটা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার। ওকে, তাহলে এটা কিউব করলাম। এখন আর কি কি লাগবে? আমার টি লাগবে, পর্যায়কাল। তো এখন বলো তো পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে বা পৃথিবীর পর্যায়কাল কত বলো তো? 360 বছর, সরি 365 দিন, 365 ডেজ, টি ইকুয়াল টু 365 ডেজ। তো এটাকে আমি সেকেন্ডে নেই, 365 ডেজ, 365 ইনটু ডেজ, যেহেতু 24 নিলাম, এখন ঘন্টায় আসলো, ঘন্টা থেকে আমাকে কি করতে হবে? 1 ঘন্টা কেটে 60 মিনিট, তাই না? আবার মিনিট থেকে সেকেন্ডে যেতে হবে, এটা টোটাল ওভারঅল কাহিনী। তো এখান থেকে এটাকে সলভ করলে, এটা সলভ করলে ক্যালকুলেশনটা দেওয়া আছে, সরাসরি সলভ করলে আসলে হচ্ছে এটাকে লিখতে পারি 365 ইনটু 24 ইনটু কত 36 00। তো লেখো, বসাই দাও। তো টি কত? 365 ইনটু 24 ইনটু 36 00 হোল স্কয়ার ইনটু, আমি তো জি জানি, এই সবগুলো ভ্যালু বসাইলে ভ্যালুটা কত আসবে? এই এম এর ভ্যালুটা কত আসবে? সবগুলো বসাইলে এম এর ভ্যালুটা আসবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 30, সরি 30, 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 কেজি। এটা হচ্ছে সূর্যের ভর, ঠিক আছে? এই তো লিখে রাখবা, কষ্ট করে লিখে রাখবা। তো এখন থেকে আমরা কি বলতে পারি? এখন থেকে কি বলতে পারি? এটা তো গেল, লিখে ফেলো, লিখে ফেলো, এটা লিখে ফেলো। এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি, তো কি হবে? স্মল এম কাটা গেলে তো ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত থাকবে? জি ক্যাপিটাল এম বাই আর কিউব, এরকম কিছু একটা থাকতেছে। আর হ্যাঁ, তো দেখো তো ওমেগা কৌণিক বেগ,
কোন একটা গ্রহের কৌণিক বেগ যদি বলি, কোন একটা গ্রহের কৌণিক বেগ যদি বলি আমি, কৌণিক বেগটা কার উপর ডিপেন্ড করে? কৌণিক বেগটা অনলি ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, আর কার উপর ডিপেন্ড করে না। তাহলে একটা ছোট গ্রহ বড় গ্রহ মানে কি বলে, গ্রহের কৌণিক বেগটা অনলি ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, বড়ের উপর ডিপেন্ড করে না। জাস্ট এই কথাটা মনে রাখো, তাহলেই হবে। এই হচ্ছে সূর্যের ভর বের করার ফর্মুলা। একইভাবে হচ্ছে তোমার কি বলে এটা, পৃথিবীর ভর বের করার ফর্মুলা, বা যে কোনো একটি গ্রহের ভর বের করার ফর্মুলা। ওকে, এটা গেল। আচ্ছা, এখন আমাকে বলবা মহাকর্ষীয় প্রাবল্য বলতে কি বুঝি, বা মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে কথা বলি। মহাকর্ষীয় ক্ষেত্র কি আসলে? মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? তো আমরা তো তড়িৎ ক্ষেত্র জানি না, তড়িৎ ক্ষেত্র তো আগে থেকে পড়ছি। তড়িৎ ক্ষেত্র কি ছিল? কোন একটা চার্জ আছে তোমার কাছে, এই চার্জের আশেপাশে যে অঞ্চল ব্যাপী এই চার্জের একটা ইফেক্ট বজায় থাকবে। দ্যাট মিন্স এখানে একটা কোয়ান্টাম বা যে কোনো একটা চার্জ নিয়ে আসলে সেটাকে হয় আকর্ষণ করবে আর না হয় বিকর্ষণ করবে। যে অঞ্চল ব্যাপী এই ইফেক্টটা বজায় থাকবে, সেই ইফেক্টটাকে বলবো হচ্ছে, বা ওই অঞ্চলটাকে বলবো হচ্ছে কি, অভিকর্ষ, সরি তড়িৎ ক্ষেত্র। বাট মহাকর্ষের ক্ষেত্রে যদি বলি, ধরো এখানে একটা এমবরের বস্তু আছে, এমবরের বস্তুর আশেপাশে এখানে আরেকটা এমবরের বস্তু আছে, আরেকটা স্মল এমবরের বস্তু আছে। তো যে অঞ্চল ব্যাপী এই এমবরের, ক্যাপিটাল এমবরের বস্তুটার একটা ইফেক্ট বজায় থাকবে, দ্যাট মিন্স তুমি যেখানেই বস্তু রাখবে এই ক্ষেত্রে ওই বস্তুটাকে কি করবে? কাছের দিকে টানবে, নিচের দিকে টানবে, ওই ক্ষেত্রটাকে বলবো হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। বোঝা গেছে? তাহলে কি, মহাবিশ্বব্যাপী যে স্থানে বা কোন একটা বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী কোন একটা বস্তু রাখলে, যে অঞ্চলব্যাপী অন্য কোন একটা বস্তু রাখলে ওই বস্তুর উপর ওই বস্তুর, বড় বস্তুটার ইফেক্ট থাকবে, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, যে অঞ্চলে। তো মহাকর্ষীয় ক্ষেত্র পেলে এখন তোমাকে যদি বলি মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে, মহাকর্ষীয় প্রাবল্য আর মহাকর্ষ বল মোটামুটি একই জিনিস। এখন মহাকর্ষীয় প্রাবল্যটা হচ্ছে, মহাকর্ষ বলটা কি ছিল? মহাকর্ষ বলটা ছিল হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। এখানে এই এম যেটা আছে, এমটা হচ্ছে যে কোনো মানে ফিক্স করা কিছু না, এটা 10 কেজি 20 কেজি 30 কেজি যা কিছু হতে পারে, 30 কেজি যাই হোক, এনিথিং হতে পারে। বাট এটা যখন এর জন্য হবে কি বলে, যখন মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, তখন এমটা কি হবে? এম হচ্ছে 1 কেজি ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এটা হচ্ছে মেইনলি মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে? তাহলে আমি যদি আরেকটু স্পেশালাইজড ফর্মুলা লিখি, মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল কি হবে? এফ বাই এম। তার মানে এক মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক বলের কোনো একটা বস্তু রাখলে সেই বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করবে তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে? তাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তো মহাকর্ষীয় প্রাবল্যের এককটা কি আসে? উপরে কি হবে? নিউটন, নিচে কি হবে? কেজি, তাই না? নিউটন কেজি। তো নিউটনটাকে যদি আরেকটু কাজ করি কি হবে বলো তো? নিউটন মানে হচ্ছে এফ এস, এফ মানে হচ্ছে, সরি নিউটন মানে কেজি, কি জানা ছিল? এম এ, কেজি এম এস ইনভার্স 2, আর নিচে হচ্ছে কেজি। এককটা নিয়ে কথা বলতেছি, এককটা আলটিমেটলি কি আসতেছে? এম এস ইনভার্স 2। এই ইকুয়াল টু এককটা কি? এককটা হচ্ছে এম এস ইনভার্স 2। এখন আমাকে বলো তো, অভিকর্ষজ ত্বরণের যে এককটা ছিল, অভিকর্ষজ ত্বরণের এককটা কি? এম এস ইনভার্স 2। তাহলে এখন আমি এই জিনিসটা এইভাবে লিখি, দেখো এই ইকুয়াল টু কত? এই ইকুয়াল টু হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার, ক্যাপিটাল নিচে হচ্ছে স্মল এম। এটা কাটা যাবে, দেন এখানে থাকে জি এম বাই আর স্কয়ার। তো জি এম বাই আর স্কয়ার মানে কি ছিল? জি এম বাই আর স্কয়ার মানে ছিল জি। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য যে কথা, অভিকর্ষ ত্বরণ সেম কথা। আসলে সেম কথা না, দুইটা ভিন্ন জিনিস। বাট আমি যদি বলি মানগতভাবে তারা হচ্ছে সেম জিনিস। তোমাকে যদি বলা হয় কোন একটা স্থানে মহাকর্ষীয় প্রাবল্যের মান হচ্ছে 9.8,
তাহলে ওই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8। ঠিক আছে, কথা বুঝতে পারলাম? আশা করি কথা বুঝছো। এখন আমাকে বলো তো মহাকর্ষীয় প্রাবল্য কি এটা ভেক্টর রাশি? মহাকর্ষীয় প্রাবল্য কি ভেক্টর রাশি কিনা বলো? অবশ্যই ভেক্টর রাশি। f বাই কত ছিল? m ছিল। f একটা ভেক্টর রাশি, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য অবশ্যই ভেক্টর রাশি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? f ইকুয়াল টু m ইনটু eg। আমি তোমাকে যদি বলি মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য দেওয়া আছে, মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে 3 নিউটন পার কেজি। ঠিক আছে, তোমাকে বললাম ওই স্থানে মহাকর্ষীয় বল কত, ওই বস্তুর জন্য মহাকর্ষীয় বল কত, ওই বস্তুর জন্য মহাকর্ষীয় বল কত, বস্তুর জন্য মহাকর্ষ বল কত। তাহলে F ইকুয়াল টু কত হবে? 3 এর সাথে বস্তুর ভরটা গুণ হবে, শেষ। বুঝে গেছে? এই জিনিসটা এখন দেখালাম। আর এককটা কি হবে? সরি, দিকটা কি হবে? বলের দিক যেদিকে, মহাকর্ষীয় প্রাবল্যের দিকটা সেদিকে হবে। লিখে রাখো, যেসব কথা বলতেছি ওই কথাগুলো লিখে রাখো। বলের দিক যেদিকে, মহাকর্ষীয় প্রাবল্যের দিকটা সেদিকে। এখন তোমাকে বলে দিতে পারে খ নম্বরের জন্য, কোন একটা বস্তুর মহাকর্ষীয় প্রাবল্য যদি, বা মহাকর্ষীয় প্রাবল্য 5 নিউটন পার কেজি বলতে কি বুঝো? এটা কি বলবা? মহাকর্ষীয় প্রাবল্য 5 নিউটন পার কেজি বলতে কি বুঝি? একক করে কোন একটা বস্তু একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে রাখলে ওই বস্তুটা কি, ওই মহাকর্ষীয় ক্ষেত্রে 5 নিউটন বল অনুভব করে। ঠিক আছে, এটা হচ্ছে একক করার জন্য অনুভূত বলের পরিমাণ। এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। লিখে রাখো। তো মহাকর্ষীয় প্রাবল্যের পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভবটা কি? মহাকর্ষীয় বিভব তো মহাকর্ষীয় বিভবটা যদি তোমরা স্থির তড়িৎ করে থাকো তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। তো স্থির তড়িৎ কি ছিল? মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কি হচ্ছে? মহাকর্ষীয় ক্ষেত্র, একটা চার্জ কি হচ্ছে? মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অসীম থেকে যদি একক ভরের একটি একক ধনাত্মক আধান যদি তড়িৎ ক্ষেত্রের মাঝের কোন একটা বিন্দুতে আনতে, মানে তড়িৎ ক্ষেত্রের মাঝের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় হচ্ছে, তাকে কি যেন বলা হইতো? তাকে বলা হইতো বিভব শক্তি। এটা কি ছিল? স্থির তড়িতে ছিল। মহাকর্ষীয় বা এটার ক্ষেত্রে কি হবে? মহাকর্ষীয় বিভব কি হবে? মহাকর্ষীয় বিভবটা হবে m, এটা হচ্ছে তোমার বস্তু, আর এখানে হচ্ছে তোমার ইনফাইনাইট একক ভরের একটা বস্তু আছে, ধরো 1 কেজি। এই একক ভরের বস্তুটাকে মহাকর্ষীয় ক্ষেত্রের মাঝে আনতে, একক ভরের বস্তুটাকে কি এই মহাকর্ষীয় ক্ষেত্রের মাঝে আনতে ঠিক যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় বিভব। বুঝে গেছে? একক ভরের বস্তুটাকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে ঠিক যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো বুঝে গেছে? অবশ্যই বুঝে যাওয়ার কথা, অবশ্যই বুঝতে পারার কথা। তো দেখো তাহলে মহাকর্ষীয় বিভবটা কি আসে? মহাকর্ষীয় বিভব V ইকুয়াল টু কত? W বাই M। বুঝে গেছে? W বাই M। তাহলে এককটা কি হবে? জুল পার কেজি। এককটা হবে জুল পার কেজি। আচ্ছা, এখন কিছু কথা আছে। কোথায় মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ? এখানে নাকি এখানে? এখান থেকে ডিসটেন্স হচ্ছে r, তুমি এখানে নিয়ে আসতে ফাইনালি। কোথায় সর্বোচ্চ? এটা হচ্ছে ইনফাইনাইট পজিশন, এটা হচ্ছে তোমার ভিতরের কোন একটা পজিশন যেখানে দূরত্ব হচ্ছে r। দেখো কি বলছে? মহাকর্ষের ক্ষেত্রের মধ্যে কোন একটা চার্জকে একক বস্তুকে, একক ভরের বস্তুকে আনতে ঠিক যে পরিমাণ কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। আনতে ঠিক যে পরিমাণ কাজ করা হয়। এখন তো কথা হচ্ছে অসীমে একটা চার্জ আছে,
অসীম থেকে অসীমে নিতেছো, এর জন্য কি তোমাকে খুব একটা কাজ করতে হবে? তোমার নিজেকে এজেন্ট, তুমি এজেন্ট পাবো, তুমি নিজে কাজ করতেছো, তোমাকে কি কাজ করতে হবে ওখানে? না, কাজ করতে হবে না। দ্যাট মিন্স অসীমে একক ভরে কোনো একটা বস্তুকে আনতে তোমাকে কাজ করতে হচ্ছে না, জিরো কাজ। বাট এখন কথা হচ্ছে, ধরো এখান থেকে তুমি এখানে নিয়ে আসতেছো, এই যে এখানে নিয়ে আসছো, এখানেও কি তোমার কাজ করতে হবে? এখানেও কি তোমার কাজ করতে হবে? তুমি নিজে কাজ করবা না, নিজে কাজ করতে হবে না, কারণ মহাকর্ষ বলটা কি হয়, সবসময় আকর্ষণধর্মী হয়। এই যে এম্বরের বস্তুটা আছে, এই এম্বরের বস্তুটা 1 কেজি করে বস্তুটাকে নিজেই টেনে নিয়ে আসবে। দ্যাট মিন্স তোমাকে কাজ করতে হচ্ছে না, সিস্টেমটা নিজে নিজে কাজ করতেছে। তোমাকে কাজ করতে হচ্ছে না, সিস্টেমটা নিজে নিজে কাজ করতে হচ্ছে না, কাজ করতেছে। তাহলে এখানে কি, এখানে বিভবটা আসবে নেগেটিভ। একটা কথা মনে রাখবা, কাজ ক্ষমতা শক্তি যখন করবা তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তুমি যখন নিজে কাজ করবা, তুমি যখন নিজে কাজ করতেছো, ওই কাজটা ধনাত্মক। তুমি যখন কাজ করতেছো না, অন্য কেউ কাজ করে দিচ্ছে, ওই কাজটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে দেখো তো, তুমি কি নিজে কাজ করতেছো? এখান থেকে একক ধনাত্মক চার্জকে এখানে আনতে তুমি কি নিজে কাজ করবা না, নিজে কাজ করতেছো না, কাজটা করতেছে কি, এই তোমার মহাকর্ষীয় ক্ষেত্রটা কাজ করতেছে। তো এখান থেকে ধরো আরো কাজ নিয়ে আসতেছো, এখানে আরো বড় নেগেটিভ হবে। এখানে যদি -2 হয়, এখানে কত হবে, -8 হবে। দেন এখানে নিয়ে আসতে আরো বাড়বে। দ্যাট মিন্স সর্বোচ্চ মহাকর্ষীয় বিভব কোথায় কোথায়? সর্বোচ্চ মহাকর্ষীয় বিভব হচ্ছে অসীমে। তোমাকে যদি বলা হয় মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কত, 0, এবং সেটা কোথায়, অসীমে। বোঝা গেছে? তো অসীম থেকে তুমি যত মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে আগাইতে থাকবা, তোমার মহাকর্ষীয় বিভবের মানটা কমতে থাকবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন তো আমরা ইকুয়েশন নিয়ে আসিনি, জাস্ট একটা ইকুয়েশন দেখছি। এখন আমাকে কিছু ইকুয়েশন নিয়ে আসতে হবে। ইকুয়েশন গুলো একটু দেখি কিভাবে নিয়ে আসা যায়। ইকুয়েশন গুলো কিভাবে নিয়ে আসবো একটু দেখো। এটা হচ্ছে তোমার বস্তু বা মহাকর্ষীয় ক্ষেত্র। এই অসীমে একটা বস্তু আছে বা 1 কেজি ভরের বস্তু আছে, এটাকে তুমি এদিকে নিয়ে আসতেছো। 1 কেজি ভরের বস্তুকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, এটাকে মহাকর্ষীয় বিভব বলে। আর 1 কেজি ভরের বস্তুটা যে পরিমাণ বল অনুভব করে, সেটাকে কি বলে, তড়িৎ প্রাবল্য বলি। ধরো তড়িৎ প্রাবল্যটা এদিকে কাজ করতেছে। এখন কথা হচ্ছে, তুমি ধরো এখান থেকে, এই যে এখান থেকে তুমি এই যে এতটুকু নিয়ে আসছো, এটা হচ্ছে dr, আর dr এর ডিরেকশনটা কোন দিকে, অবশ্যই এই দিকে, তুমি যেহেতু এই দিকে নিয়ে আসতেছো। আর এতটুকুর জন্য ক্ষুদ্র পরিমাণ একটা বিভবের পরিবর্তন হবে, এটা হচ্ছে dv। কথা বুঝতে পারছো? এখানে তড়িৎ প্রাবল্য হচ্ছে e, এই পয়েন্টের জন্য। এখানে এখান থেকে এতটুকু নিয়ে আসছে, ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটাইছে। এই ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটানোর জন্য তোমার বিভবের ক্ষুদ্র একটা পার্থক্য থাকবে। বিভবের একটা পার্থক্য থাকবে না, অবশ্যই থাকবে। এখান থেকে এখানে নিয়ে আসতে বিভবের একটা পার্থক্য থাকবে। তো এখন আমরা একটু দেখি কি করা যায়। তো আমি কি বলছি, প্রাবল্যটা হচ্ছে কাইন্ড অফ বলের সমান। আমরা কি জানি বলতো, বিভবটা কি কাজ, dv = e dr cos থিটা। আমরা জানি না w = fs cos থিটা, w = fs cos থিটা, জাস্ট ওই জিনিসটা এখানে কাজ করছি। f এর জায়গায় e বসাইছি, s এর জায়গায় dr বসাইছি, cos থিটা তো cos থিটাই, আর w এর জায়গায় dv বসাইছি। এখন থিটা কত হবে দেখো তো, dr এবং e এর মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কি থাকে, e * dr = e। মানে এখান থেকে কি বলতে পারি, e = dv/dr। এই একটা ইকুয়েশন আমরা চাইলে লিখতে পারি, e = dv/dr। বাট ইকুয়েশনটার আগে একটা মাইনাস দেওয়া হয়, কারণ কি, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, অভিকর্ষ, সরি, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে বিভবটা যেহেতু এদিকে আস্তে আস্তে ঋণাত্মক হয়, দ্যাটস ওয়াই বিভবের পরিবর্তনটা কি, ঋণাত্মক হবে। বিভবের পরিবর্তনটা কি, ঋণাত্মক হবে। e = -dv/dr। এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি না আমরা, তো আমরা গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি করছিলাম, গ্রেডিয়েন্ট phi
ইকুয়াল টু কি পড়ছি বলো তো, মনে আছে? ইকুয়াল টু কি পড়ছি, ডি বাই ডি আর, বা ওখানে ছিল হচ্ছে মেইনলি ডেল বাই ডেল আর, ডেল বাই ডেল আর ইনটু ডি, এটা হচ্ছে মেইনলি গ্রেডিয়েন্ট, এটা ডট না, নরমাল গুণ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে ডি স্মল ডি বাই ডি আর ইনটু ডি, এটাকে আমরা গ্রেড বলতে পারি, গ্রেডিয়েন্ট বলতে পারি। আর এটাকে বলতে পারি নেবলা, নেবলা ইনটু কত, একটা কত ছিল, ডি ছিল, দ্যাট মিন্স ই আর ডিবি। তাহলে বলতে পারি হচ্ছে নেবলা ইনটু ডিজি। তাহলে মহাকর্ষীয় প্রাবল্যটা কার সমান, সরি আমি ভুল বলতেছি, ডিবি তো থাকবে না, এখানে ডি থাকবে, নেবলা ইনটু ডি। মহাকর্ষীয় প্রাবল্যটা বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টের সমান। মহাকর্ষীয় প্রাবল্যটা কি, মহাকর্ষীয় প্রাবল্যটা হচ্ছে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টের সমান। আবার মনে রাখো, মহাকর্ষীয় প্রাবল্য বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টের সমান, মনে রাখবা, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী অবলম্বন। আর কিছু আছে, আর কিছু এখানে দেখতে পাবে, আর কিছু এখানে দেখতে পাবে। ওকে, মিশাইলাম এটা। বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টের সমান গেল। তারপরে এখন এই ব্যাপারটা আবার রাখি, এটা হচ্ছে তোমার এম্বর বস্তু আছে এখানে, আর এটা হচ্ছে তোমার ইনফাইনাইট পজিশন, এটা হচ্ছে ইনফাইনাইট পজিশন। 1 কেজি করে একটা বস্তু ছিল, এখানে তুমি এদিকে নিয়ে আসতেছো, এখানে কি পরিমাণ, ই পরিমাণ ফোর্স ফিল করছে, বা এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য আছে এখানে, আর এদিকে এটার একটা সরণ ঘটছে, এদিকে একটা সরণ ঘটছে, এটার জন্য একটা বিভবের পার্থক্য ছিল। আচ্ছা, আমরা এখন একক ভরের বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে টোটাল কত কাজ করতে হবে এই জিনিসটা দেখতে চাচ্ছি আমরা। এখান থেকে এখানে নিয়ে আসতে, বা এই যে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে কত, আর এখান থেকে এখানে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমাকে টোটাল কত কাজ করতে হবে এই জিনিসটা আমরা দেখব। বুঝতে পারছো? এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। এখন বলো, আমরা তো W equal to Fs জানি, তাই তো, Fs জানি। এখন তোমরা যারা ইন্টিগ্রেশন করছো তারা কিন্তু বের করতে পারো। তো ইয়ার মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করছি, দুইটা লিমিট নিছি। একটা হচ্ছে ধরো এই একটা গ্রাফ আছে, এখান থেকে এতটুকু আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এটা হচ্ছে লোয়ার লিমিট, যদি 2 হয় x = 2 হয়, এই যদি x = 6 হয়, এই লোয়ার লিমিট থেকে হায়ার লিমিট এতটুকু নিছি, তাহলে এই হচ্ছে লোয়ার লিমিট 2, এই হচ্ছে হায়ার লিমিট সামথিং, এটা একটা fx ফাংশন, fx একটা ফাংশন, fx dx। এই জিনিসটা করছি, এই জিনিসটা করাতে কি পাইছি, এই টোটাল এরিয়াটা আমরা পেয়ে গেছি, যারা ইন্টিগ্রেশন করছো তারা এটা জানো, আর যারা করো নাই তারা জেনে নিবা কিছুদিন পর। তাহলে এখানে যদি আমরা এই কাজ করি, এই ছোট্ট অংশের জন্য এতটুকু ডি আর সরণ হইছে, সরণের জন্য কি এতটুকু তড়িৎ প্রাবল্য হইছে, তড়িৎ প্রাবল্য এখানে তড়িৎ প্রাবল্য হইছে এত, আর এখানে ডিবি পরিমাণ বিভবের পরিবর্তন করছে। এই ছোট অংশের বিভবের পরিবর্তন বের করব, দেন আস্তে আস্তে আরো ক্লোজ করার পরে টোটাল অংশের বিভবের একটা পরিবর্তন বের করতে পারবো না, দ্যাট মিন্স ওটা হবে আমার ফাইনাল বিভব, তাই না? ধরো আর ডিসটেন্সে আমি নিয়ে আসছি, এখান থেকে আর ডিসটেন্সে নিয়ে আসছি, এখান থেকে এতটুকু নিয়ে আসছি, তাহলে ওটার জন্য আমরা ফাইনাল বিভবটা পেয়ে যাব। তো বিভবটা ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো, এফটা কত, এখানে এফ হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার, তো জি এম ইনটু স্মল এম এর মান কত, 1 বাই আর স্কয়ার, দ্যাট মিন্স এখানে কত আসে, এখান থেকে আসে হচ্ছে জি এম বাই আর স্কয়ার, এটা হচ্ছে বিভব, ঠিক আছে? তো আমরা সরি, এটা হচ্ছে তোমার বল, বিভবটা বের করতে চাচ্ছি, ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু আমরা কোন লিমিটটা নিব, ইনফাইনাইট থেকে আর, ইনফাইনাইট থেকে আর পরিমাণ ডিসটেন্সে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এখানে কি হবে বলতো, এখানে হবে এফ
ইন্টু ডি আর, তাই তো, এফ ইন্টু ডি আর, বুঝতে পারছো? এফ ইন্টু ডি আর। তো এফটা কত বলো তো, এখানে এফটা কত, ইনফাইনাইট থেকে আর পর্যন্ত যদি নেই, এফ কত বলো তো, এফ হচ্ছে জি এম বাই আর স্কয়ার ইন্টু ডি আর। তারপরে দেখো তো, তারপরে আমি যদি জি এমটাকে নিয়ে আসি এই পাশে, তো 1 বাই আর স্কয়ার এর ইন্টিগ্রেশনটা কত, এটা হচ্ছে মাইনাস 1 বাই আর, এটা হচ্ছে মাইনাস 1 বাই আর, ইনফাইনাইট থেকে আর লিমিট, দেন এখান থেকে কি লিখতে পারি, জি এম ইনটু, হায়ার লিমিটটা বসাই দিলে কি হবে, হায়ার লিমিটে বসাই দিলে মাইনাস 1 বাই আর হবে, তারপর কি হবে, মাইনাস 0 হবে, আলটিমেটলি থাকে হচ্ছে মাইনাস জি এম বাই আর। এটি হচ্ছে মেইনলি তোমার বিভব, মেইনলি তোমার বিভব, তোমার বিভব না, এটা হচ্ছে একক ভরের বস্তুর জন্য বিভব। বোঝা গেছে? এটা হচ্ছে একক ভরের বস্তুর জন্য বিভব। দেখো ভালো করে বুঝো কিনা। আচ্ছা, তাহলে এই বিভবটা কোন পয়েন্টের জন্য বিভব পাইলাম, এটা পাইলাম হচ্ছে এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য। এটা হচ্ছে তোমার বড় বস্তু বা বস, বস থেকে আর দূরত্বে এই পয়েন্টের জন্য বিভব পাইছি, অসীম থেকে এই ডিসটেন্সে নিয়ে আসছে, অসীম থেকে কোথায়, এই ডিসটেন্সে নিয়ে আসছে, এই ডিসটেন্সে নিয়ে আসার পর এই এখানে টোটাল ছোট ছোট পরিবর্তন দিয়ে টোটাল বিভবটা পাইছি। এখানে বিভবটা কত আসছে, জিএম মাইনাস জিএম বাই আর, মাইনাস জিএম বাই আর। ওকে, আচ্ছা দেখো তো এই সমীকরণ থেকে আমরা কি কি দেখতে পারি, আর যখন ইনফাইনাইট, আর যখন ইনফাইনাইট থাকবে তখন বি কত হবে, বি হবে 0। আবার আর যখন কিছু একটা সামথিং, আর যখন সামথিং, তখন বিটা কত আসতেছে, বিটা আসবে হচ্ছে নেগেটিভ। দ্যাট মিন্স আর যখন ইনফাইনাইট, ইনফাইনাইট তখন বিটা কি, বিটা হবে সর্বোচ্চ, তখন বি হবে সর্বোচ্চ। কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, আর আরেকটা কথা বলে দেওয়া ছিল, আমি চাইলে এটা এফ দিয়ে না করে, যেহেতু একক ভরের জন্য এটা যখন ই হয়ে যায়, এটা যখন ই হয়ে যাবে ই, তো চাইলে ই দিয়ে করতে পারি, এখানে ই লিখছি, এখানে ই লেখা উচিত ছিল। আচ্ছা, এই কাহিনীটুকু গেল। তো এখন আমি তোমাকে বলি, এখান থেকে তো এখানে নিয়ে আসতেছো, ঠিক এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হবে, তড়িৎ প্রাবল্যটা বের করা যায়। তো আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখছি, ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডি আর। তো এখন আমি মাইনাস বসাইলাম ডি বাই ডি আর ইন্টু ই কত ছিল, বি কত ছিল, বি হচ্ছে মাইনাস জি এম বাই আর, মাইনাসে মাইনাসে কাটা প্লাস হয়ে যাবে, তো তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে জি এম বাই আর স্কয়ার। এটা এইভাবে চাইলে বের করতে পারো, এটা হচ্ছে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য। লিখে ফেলো। এই আমি কি লিখলাম, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, আরটা দিবে মাইনাস হয়, তো আলটিমেটলি এখানে মাইনাস জিএম বাই আর স্কয়ার হবে, মাইনাস জিএম বাই আর স্কয়ার। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন। তো শেষ হইলে বলো। এখানে আবার অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, এখানে মাইনাস কেন আসলো, মাইনাসটা নাথিং, মাইনাসটা হচ্ছে জাস্ট আকর্ষণ বল হয়, তো এই জন্য এটাকে মাইনাস দিয়ে প্রকাশ করা হয়েছে, আর কিছু না। মাইনাসটা মানেটা হচ্ছে এটা আকর্ষণ বল বোঝায়, এই জন্যই মাইনাসটা দেওয়া হয়েছে, আর মাইনাসটা চলে আসছে এখানে, আর নাথিং। আচ্ছা, এটা গেল।
এখন মহাকর্ষীয় বিভব তো পাইছি, মহাকর্ষীয় বিভবটা কাউন্ট করলাম কার জন্য? একক ভরের জন্য। এখন যদি বলা হয় একক ভর না, তোমার কাছে তোমার এম ভর আছে, এখানে তোমার ক্যাপিটাল এম, এখানে ইনফাইনাইটে তোমার স্মল এম আছে। এটাকে তুমি এখান থেকে ইনফাইনাইট থেকে নিয়ে আসতেছো, এখান থেকে আর ডিসটেন্স পর্যন্ত এই পয়েন্ট নিয়ে আসতে চাইতেছো, এটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই আছে। তাহলে এটার জন্য টোটাল কত কাজ করতে হবে? কত কাজ করতে হবে? b ইকুয়াল টু কি জানি আমরা? w বাই m জানি। তাহলে w ইকুয়াল টু কত হবে? b ইনটু m হবে। তাহলে আমরা একক ভরের জন্য ভিটা যা বের করব এটা কত ছিল? মাইনাস gm বাই r ছিল। এর সাথে কি করতে হবে? এই যে যত ভর, টোটাল যত ভর নিয়ে আসতেছি ওটাকে গুণ করে দেব, দেন আলটিমেটলি আমরা যেটা পাবো এটা হচ্ছে মাইনাস g ক্যাপিটাল M স্মল m বাই r। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি, এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব, এটা হচ্ছে বিভব শক্তি। লিখে রাখো। আর মাইনাসটা, আর এই কাজটা কেন নেগেটিভ আসছে বলো তো? কাজটা কেন নেগেটিভ আসছে? অ্যান্সার হচ্ছে যে আগেরটা, তুমি নিজে কাজ করতেছ না, সিস্টেমটা নিজে নিজে কাজ নিয়ে আসতেছে, তুমি কিন্তু নিজে কাজ করো নি, সিস্টেমটা নিয়ে আসছে, এটা হচ্ছে এই জন্য মাইনাস আসছে। আচ্ছা, এখন মহাকর্ষীয় এই সূত্রগুলো ব্যবহার করে আরো অনেক কিছুই বের করা যায়। এই বিভব প্রাবল্য এই দুটো সূত্র ব্যবহার করে এই ফাঁকা গোলক আছে, গোলকের এই পয়েন্টে তোমার বিভব বের করতে হবে, প্রাবল্য বের করতে হবে। তারপর হচ্ছে তোমার গোলক আছে, গোলকের বাইরে কোনো একটা পয়েন্টে বিভব বের করতে হবে, প্রাবল্য বের করতে হবে। এটা প্রমাণটা খুবই বড়, আজকে আমি প্রমাণটাও দেখাচ্ছি না, সূত্রটা দেখাবো। এখন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে মুক্তিবেগে, escape velocity or মুক্তিবেগ। তো escape velocity আমরা কি জানি বলো তো? escape velocity বলতে আমরা কি জানি? তো নাম শুনেই বোঝা যাচ্ছে মুক্তিবেগ বা escape velocity কি। মুক্তিবেগ বা escape, আচ্ছা আগের সূত্রে ওকে এটাতে দেখি, বা escape velocity, escape velocity আশা করি বানান ঠিক আছে। মুক্তিবেগ বা escape velocity কি জানি বলো? মুক্তিবেগ বা escape velocity কি জানি? আচ্ছা, ব্যাপারটা কেমন হইতে পারে? তো আমি পৃষ্ঠ থেকে, পৃথিবীর সারফেস থেকে কোন একটা বস্তুকে নিক্ষেপ করতেছি, নিক্ষেপ করার পরে এমন জোরে ড্রিল দিছি, ড্রিল দেওয়াতে ওই বস্তুটা পৃথিবীতে ফিরে আসেনি, পৃথিবীর আকর্ষণ বল থেকে একদম দূরে সরে গেছে। ব্যাপারটা এমনই, আসলে এমন। তাহলে কি escape velocity হচ্ছে কোন একটা বস্তুকে ঠিক যে বেগে নিক্ষেপ করলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না। দ্যাট মিন্স পৃথিবীর আকর্ষণ সীমা, পৃথিবীর মহাকর্ষীয় সীমা বা মহাকর্ষীয় ক্ষেত্র যেটা আছে, মহাকর্ষীয় ক্ষেত্রকে ক্রস করে চলে যাবে, সে ঠিক সেই পরিমাণ, সেই বলটাকে কি বলবো? সরি, বল না, ঠিক সেই বেগটাকে কি বলবো? মহাকর্ষীয় মুক্তিবেগ, মহাকর্ষীয়। আচ্ছা, তাহলে এটা তো বুঝলাম ব্যাপারটা এরকম। তাহলে এখন ঠিক যে পরিমাণ, এখন শোনো, পৃষ্ঠ থেকে আমি বাইরে পাঠিয়ে দিতে চাচ্ছি, তো বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই এখানে আমাকে বলতে সিস্টেমকে অবশ্যই কাজ করতে হবে। না, এখানে আমাকে সিস্টেমকে না, এখানে আমাকেই কাজ করতে হবে। কেন আমাকে কাজ করতে হবে? কারণ দেখো, এই একটা বস্তু আছে, এটা হচ্ছে টোটাল সিস্টেম, ঠিক আছে? এই একটা বস্তুকে যখন আমি নিক্ষেপ করতে চাইবো, বস্তুটা কিন্তু এমনিতে যাবে না, এমনিতে যাবে না নরমালি। কারণ কি, মহাকর্ষ এটাকে নিচের দিকে টানবে, মহাকর্ষ বল যেটা আছে নিচের দিকে টানবে। তাহলে এটাকে দূরে সরানোর জন্য অবশ্যই আমাকে একটা ফোর্স দেওয়া লাগবে, আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এখানে আমাকে কাজ করতে হবে। তাহলে এই যে আমি যে কাজটা করব, এই কাজের পরিমাণটা, ধরো এখান থেকে এটাকে আমি এমন ভাবে ধরে নিলাম, দেন এটা উদাও হয়ে গেল, হাওয়া হয়ে গেল, পাওয়া যাইতেছে না। তো এতটুকু পর্যন্ত আমাকে তো নেওয়া লাগবে, এতটুকু পর্যন্ত নেওয়ার জন্য অবশ্যই আমাকে একটা কাজ করতে হইতেছে, ঠিক আছে? এই যে আমার যতটুকু কাজ হবে, এই কাজটা আমি ইনিশিয়ালি এটাকে নিক্ষেপ করব বা নিক্ষেপ করতে হবে, আর নিক্ষেপ করার জন্য একটা গতিশক্তি লাগবে। এই টোটাল কাজটা যদি ওই গতিশক্তির সমান হয়, এই টোটাল কাজটা এখান থেকে এখানে নিছ, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে বা মহাকর্ষীয় ক্ষেত্রের একদম ক্রিটিক্যাল পয়েন্টে, এখান থেকে এখানে নিচে যতটুকু কাজ করতে হবে, এই কাজটা যদি এই বিভব শক্তি, সরি গতিশক্তির মাধ্যমে আমরা দিতে পারি, তাহলে বস্তুটা আসলে চলে যাবে, বস্তুটা আর পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকবে না।
নট অনলি পৃথিবী, যে কোনো গ্রহের জন্য হইতে পারে। ঠিক আছে, যে কোনো গ্রহের জন্য হইতে পারে যেখানে একটা ত্বরণ আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু দেখি। স্ক্যাপ ভেলোসিটি এই হচ্ছে ধরো তোমার পৃথিবীর সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পৃথিবীর সারফেস, এটা হচ্ছে কেন্দ্র। ইনিশিয়ালি ছিল এখানে, তো ফাইনালি নেওয়া হয়েছে কোথায়? ইনফাইনাইটে। আর আরেকটা কথা মনে রাখবা, কোন একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র আসলে ইনফাইনাইটে হয়, মহাকর্ষীয় ক্ষেত্র ইনফাইনাইটে হবে। এটা ইয়ের মতো না, কি বলে যে তড়িৎ ক্ষেত্র যেটা আছে, তড়িৎ ক্ষেত্রের মতো না। তড়িৎ ক্ষেত্র তো একটা সার্টেন লিমিট পর্যন্ত গেলে এটার ক্ষেত্র শেষ। বাট মহাকর্ষীয় ক্ষেত্রে কি হবে? মহাকর্ষীয় ক্ষেত্রে আসলে এটার ইফেক্ট ইনফাইনাইট পর্যন্ত থাকবে। ইনফাইনাইট মানে হচ্ছে অনেক দূরত্ব, অনেক দূরত্ব, যেখানে তোমার মানে কাউন্টেবল না, অনেক বড়। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে ধরো এই যে এই পর্যন্ত, এখান থেকে এতটুকু নেওয়া লাগবে। তো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর তারপরে এতটুকু হচ্ছে তোমার, এত উচ্চতায় দেওয়ার কি প্রয়োজন আছে? ধরো এইটাই ধরো, এটা হচ্ছে তোমার ইনফাইনাইট। এতটুকু ধরো হচ্ছে এইচ, এতটুকু হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে আর থেকে আমরা এইচ ডিসটেন্স নিচ্ছি, আর থেকে আমরা এইচ ডিসটেন্সে নিচ্ছি। ঠিক আছে, আর থেকে আমরা কোথায়? এইচ ডিসটেন্স নিচ্ছি। এখনো ঠিক আগের মতোই কাজ করব, এখনো ঠিক আগের মতোই কাজ করব। ধরো এখান থেকে আমরা এই যে এতটুকু নিচ্ছি, এতটুকু কত? ডি আর পর্যন্ত নিলাম, ডি আর পর্যন্ত সরণ করে মানে দূরে নিচ্ছি টেল দিয়ে। তাহলে এতটুকুর জন্য কাজ বের করব, আর ইন্টিগ্রেশনের মাধ্যমে টোটালের জন্য কাজ বের করে ফেলবো। ঠিক আছে, আর অবশ্যই এখানে যেহেতু কাজ বের করতে চাচ্ছি, ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস, এটা লাগবে। এখানে তো ডি আর পাইছি, তাহলে আমাকে এফটাকে কাউন্ট করতে হবে। এখন বলো তো এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য এখানে এফ কত হবে? মহাকর্ষ বল কত হবে? এটা ডিসটেন্স হচ্ছে আর, তাহলে এই পয়েন্টের জন্য এফ কত হবে? যে এখানে লিখি, এই পয়েন্টের জন্য এফ হবে এফ ইকুয়াল টু কত? জি ক্যাপিটাল এম, এটা হচ্ছে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আর বস্তুর ভর স্মল এম, ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এই পয়েন্ট। এখন কি করছি? এটাকে সরণ করে এখানে নিয়ে আসছি, স্মল পরিমাণ সরণ ঘটাইছি। দেন এটার লয়ার লিমিট কত হবে? ওকে, এখন আরেকটু কাজ আছে। বলো, এখন আমাকে ডব্লিউ বের করতে হবে। ডব্লিউ এর জন্য ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের জন্য কি করতে হয়? এফ ইনটু এস, এস মানে হচ্ছে এখানে টি আর। তো ইনিশিয়ালি কোথায় ছিল? ইনিশিয়ালি ছিল হচ্ছে আর ডিসটেন্স, আর ডিসটেন্স। তো আর থেকে আমরা নিচ্ছি কোথায়? আমরা নিচ্ছি হচ্ছে ইনফাইনাইট। আর থেকে কোথায় নিচ্ছি? ইনফাইনাইটে নিচ্ছি। তো আরটা হচ্ছে মেইনলি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। আর থেকে ইনফাইনাইটে নিয়ে নিব। ইনফাইনাইট নেওয়ার জন্য আমাকে একটু ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনটা কিভাবে করতে পারি দেখো, সোজা জিনিস। জি এম এম বাই আর স্কয়ার, দেন ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে আর থেকে এরকম ডি আর। তো এখানে ধ্রুবক হচ্ছে জি এম বাই ক্যাপিটাল, সরি জি ক্যাপিটাল এম, এম ইনটু কত হবে? 1 বাই আর স্কয়ার, আর থেকে কত? ইনফাইনাইট ইনটু ডি আর। জি ক্যাপিটাল এম, এম ইনটু 1 বাই আর স্কয়ারের ইন্টিগ্রেশনটা কি হয়? তখন বলছি 1 বাই আর এর সমান হবে মাইনাস 1 বাই আর। দ্যাট মিন্স মাইনাসটা যদি সামনে চলে আসে, মাইনাসটা সামনে চলে আসে, মাইনাস জি এম এম বাই এখানে কত? আচ্ছা, এখন তো আমার লিমিট বসাইতে হবে। 1 বাই আর টু দ্য পাওয়ার কত? আর থেকে ইনফিনিট। এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা চাইলে লিখতে পারি মাইনাস জি এম এম ইনটু 1 বাই ইনফাইনাইট মাইনাস 1 বাই আর। দ্যাট মিন্স এখান থেকে লিখতে পারি মাইনাস জি এম এম ইনটু 0 মাইনাস 1 বাই আর। তো আলটিমেটলি ফাইনালি ইকুয়েশন আসবে এরকম, জি এম বাই আর আসে। এটা হচ্ছে তোমার টোটাল কাজ সারফেস থেকে
ইনফাইনাইটে নিতে টোটাল এতটুকু কাজ করতে হবে, টোটাল আমাকে এতটুকু কাজ করতে হবে, এতটুকু তুলে ফেলা কষ্ট করে, আশা করি তুলে ফেলছি। তো এতটুকু কাজ করতে হবে, ওকে, এতটুকু কাজ করতে হবে আমরা বুঝতে পারলাম। এটা তো বুঝতে পারলাম। আমার টোটাল কাজ কতটুকু? টোটাল কাজ হচ্ছে এই যে এতটুকু। w ইকুয়াল টু ইনফাইনাইটে নিতে, সারফেস থেকে ইনফাইনাইটে নিতে আমাকে এতটুকু কাজ করতে হবে। এখন অবশ্যই যখন আমি এটাকে একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করব বা থ্রো করব, ধরো একটা ভেলোসিটিতে আমি থ্রো করতেছি, এই ভেলোসিটিটা কার সমান হওয়া লাগবে? এই ভেলোসিটিটা বা এই ভেলোসিটির ফলে যে গতিশক্তি প্রাপ্ত হবে, এই গতিশক্তিটা এটা সমান হওয়া লাগবে। দ্যাট মিন্স এটার স্মল ভর ছিল স্মল m, দ্যাট মিন্স হাফ m v স্কয়ার ইকুয়াল টু কত হবে? এই যেটা সমান হওয়া লাগবে g mm বাই r, এটা সমান হওয়া লাগবে। এখান থেকে কাটা যাবে এইটা এইটা, দ্যাট মিন্স এখান থেকে v স্কয়ার ইকুয়াল টু কত আসে? v স্কয়ার আসে হচ্ছে 2gm বাই r এর সমান, দ্যাট মিন্স v ইকুয়াল টু কত? রুট ওভার 2gm বাই r। আর তখন এটাকে বলতে পারবো হচ্ছে স্কেপ ভেলোসিটি। তো বুঝতে পারলাম এই ইকুয়েশনটা মুখস্থ করব, কষ্ট করে এই ইকুয়েশনটা মুখস্থ করব, 2gm বাই r। তো এটার আর কিছু ভেরিয়েশন আছে, ভেরিয়েশনগুলো একটু দেখাই। v ইকুয়াল টু কত? 2gm বাই r স্কয়ার লিখলাম, দেন এখানে r দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, জিনিসটা সেম জিনিসই থাকে। দেন এটাকে লিখতে পারি 2 ইনটু g ইনটু r, এই জিনিসটা লিখতে পারি। লিখে ফেলো কষ্ট করে, বুঝতে পারলাম? এই জিনিসগুলো লিখে ফেলো। বুঝছো? আশা করি বুঝে গেছো। তো লিখো ওকে। এখন তোমাকে যদি বলি পৃথিবীর সারফেস থেকে কোন একটা বস্তুকে নিক্ষেপ করতে, মানে কত বেগে নিক্ষেপ করলে এটা পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীতে ফিরে আসবে না, দ্যাট মিন্স স্কেপ ভেলোসিটি কত? পৃথিবীর স্কেপ ভেলোসিটি কত হবে? পৃথিবীর রেডিয়াস জানি 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। তারপর কি জানি? পৃথিবীর মাস জানি, মাস তো আমার লাগতেছে না, বাট পৃথিবীর জি জানি, পৃথিবীর জি কত? 9.81, 9.81। এখান থেকে তাহলে পি ই ইকুয়াল টু কি লিখতে পারি? এবার 2 GE ইনটু r, দ্যাট মিন্স এখানে লিখতে পারি 2 ইনটু GE কত? 9.81 ইনটু r কত? আর হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এটাকে সলভ করলে আসবে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে হিসাব করে দেখছো পার সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে। কত স্পিডে এটাকে থ্রো করতে হবে, কত স্পিডে এটাকে থ্রো করতে হবে দেখছো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক এইভাবেই সলভ করে তোমাকে যদি বলা হয় বি মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের জন্য তোমার ফর্মুলা কি হবে? 2 ইনটু জি মঙ্গল ইনটু আর মঙ্গল। ঠিক আছে, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ। তো আরেকটা ফর্মুলা কি ছিল? 2gm বাই r। এখানে কি হবে? এটা মঙ্গল গ্রহের ভর হবে, এটা মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হবে। এগুলো সব গ্রহের জন্যই অ্যাপ্লিকেবল। তো বুঝতে পারলাম? আশা করি বুঝছো। ওকে, মুক্তিবেগের কনসেপ্টটা মোটামুটি গেল। তারপরে মুক্তিবেগের পরে যে ব্যাপারটা আছে, তো মুক্তিবেগের পরে যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ এবং আবর্তন কাল, এইসব ব্যাপারটা আছে। তো দেখি কৃত্রিম উপগ্রহ, তাই না? আমাকে কৃত্রিম উপগ্রহ নিয়ে কথা বলা লাগবে। তো কৃত্রিম উপগ্রহ এটাকে কি হয়, এটাতে কি হয় আসলে?
আচ্ছা, কৃত্রিম উপগ্রহের কথা নাই বলি, চাঁদের ক্ষেত্রে কি হয় বলো তোমাকে? চাঁদের ক্ষেত্রে চাঁদটা কি করে, চাঁদটা একটা সার্টিন রেডিয়াস মেনটেন করে পৃথিবীর চারপাশে উপবৃত্তিকার পথে ঘুরতেছে, তাই তো? উপবৃত্তিকার নাকি বৃত্তাকার বলো, এটা কি উপবৃত্তিকার নাকি বৃত্তাকার বলো? এটা কি উপবৃত্তিকার নাকি বৃত্তাকার? অবশ্যই বৃত্তাকার, উপবৃত্তাকার না। চাঁদ কি করতেছে, পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট সার্কেল মেনটেন করে বৃত্তাকার পথে ঘুরতেছে। তারপরে যদি আমি এখন বলি, আমি এমন একটা উপগ্রহ চাই যেটা পৃথিবীর কেন্দ্র থেকে ঠিক একটা সার্কেল মেনটেন করে পৃথিবীর চারপাশে করতে থাকবে, যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যেটা আছে, এটা এরকম। আচ্ছা, আবার কিছু কিছু উপগ্রহ আছে যেগুলোকে মনে হয় একদম স্থির, নড়তেছে না, সেগুলো কি আসলে নড়ে না? আসলে কি নাড়াচাড়া করে না? অবশ্যই নাড়াচাড়া করে। বাট ব্যাপারটা হচ্ছে, ধরো আমি এর ক্ষেত্রে বলি, ভূস্থির উপগ্রহ যদি কোনো একটা কথা বলি, ভূস্থির উপগ্রহ, কিছু কিছু উপগ্রহ ওকে। তো কিছু কিছু উপগ্রহ কি ছিল, কিছু কিছু উপগ্রহ আছে যেগুলো তোমার আহ, আবর্তনকাল আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। আবার পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনকাল কত, 24 ঘন্টা। তো দেখা যাবে পৃথিবীও 24 ঘন্টায় একটা আবর্তন সম্পন্ন করতেছে, ওই উপগ্রহগুলো কি করতেছে, 24 ঘন্টায় একটা আবর্তন সম্পন্ন করতেছে। তো দেখা যাবে একটা সাপেক্ষে আরেকটা রিলেটিভ ভেলোসিটি কত হবে, রিলেটিভ ভেলোসিটি 0 হয়ে যাবে। আবার কিছু কিছু গ্রহ আছে যেগুলোর আবর্তনকাল আসলে 24 ঘন্টার চেয়ে বেশি, সেগুলোকে অবশ্যই একটু ফাস্টে দেখাবে, পৃথিবীর চেয়ে একটু ফাস্ট চলবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন উপগ্রহগুলোকে কিভাবে সেট করা হয়? উপগ্রহগুলোকে এমন একটা ভেলোসিটিতে সেট করা হয় যে ভেলোসিটিতে মারলে সেটা পৃথিবী থেকে ছিটকে যাবে না, অবশ্যই মুক্তিবেগের চেয়ে কম হওয়া লাগবে। মুক্তিবেগের চেয়ে বেশি হয়ে গেলে এটা ছিটকে চলে যাবে। একটা ভ্যালু আছে, ভ্যালুটা বের করা যাবে কিছুক্ষণ পরে বের করব। তাহলে প্রথমে কি, ইনিশিয়ালি আগে একটা ভেলোসিটিতে ছেড়ে দেওয়া হয় রকেটের মাধ্যমে, দেন একটা কক্ষপথে গিয়ে ওটা করতে থাকে। আর ওই কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। দেন ওই পার্কিং কক্ষপথের পরে ফাইনালি একটা জায়গায় সেট করা হয়। শুরুতে হচ্ছে পার্কিং কক্ষপথ পর্যন্ত নেওয়া লাগবে, সেগুলোর জন্য আমাদেরকে কি বলে ভেলোসিটি কাউন্ট করতে হবে, আর যা যা আদার্স যা যা আছে এগুলো আমাকে কাউন্ট করতে হবে। এগুলো কাউন্ট করার জন্য ঠিক আছে, দেখি তো কি হয়েছে। তো এই হচ্ছে তোমার পৃথিবীর সারফেস, তারা পৃথিবীতে একটা গ্রহ উপগ্রহ স্থাপন করতেছে। তো এটা হচ্ছে কত মিটার উচ্চতায়, এটা হচ্ছে এইচ মিটার উচ্চতায়, এইচ মিটার উচ্চতায়। তো এটা কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। তো এখানে কি কি হিসাব করতে পারি, যখন এটাকে উপরে স্থাপন করা হয়ে গেছে এখানে, তো এখানে এটার মধ্যে আকর্ষণ বল কত হবে, কতটুকু ডিস্টেন্সে আকর্ষণ বল কত হবে? বলো। ঠিক আছে, বলি। তাহলে এখানে একটা আকর্ষণ বল থাকবে, একইভাবে এটার একটা কেন্দ্র বিমুখী বল থাকবে, একইভাবে একটা আকর্ষণ বল থাকবে। তো দ্যাট মিন্স এখানে F ইকুয়াল টু কত, Fc। তো আকর্ষণ বলটা কত হবে, G m, উপগ্রহের পরে যদি স্মল m হয়, r প্লাস h হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন Fc কি, Fc মানে হচ্ছে mv স্কয়ার বাই r। এখানে r কত, r মানে হচ্ছে r প্লাস h, r মানে হচ্ছে কত, এই r প্লাস h, r প্লাস h, mv স্কয়ার বাই r প্লাস h। আর v কি, v হচ্ছে উপগ্রহের ভেলোসিটি, উপগ্রহটা এইভাবে একটা সার্কেল মেইনটেইন করে চলতে থাকে। এখান থেকে কি কি কাটা যাবে, এখান থেকে কাটা যাবে হচ্ছে, এটা হচ্ছে স্মল m কাটা যায়, থাকবে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু j m বাই r প্লাস h। এন্ড এখান থেকে লিখতে পারি v ইকুয়াল টু রুট ওভার j m বাই r প্লাস h। এটা হচ্ছে মেইনলি উপগ্রহের ভেলোসিটি, এটা হচ্ছে উপগ্রহের ভেলোসিটি।
ঠিক আছে, বাট এটার কিছু ভেরিয়েশন আছে। ভেরিয়েশন হচ্ছে এরকম, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার যদি লিখি, অবশ্যই আমাকে এখানে আর প্লাস এইচ দেওয়া লাগবে। দ্যাট মিন্স এটাকে লিখতে পারি হচ্ছে জি হাইট এত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ইনটু আর প্লাস এইচ। এটা হচ্ছে উপগ্রহের অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা লিখতে পারি। ঠিক আছে, তো এটাও লেখা যায়। তো এটার বাইরে আরেকটা জিনিস আমরা লিখতে পারি। তো আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস লিখে ফেলো। ভি ইকুয়াল টু রুট ওভার কি ছিল, জি এম, এগুলো ছিল জি এম বাই আর স্কয়ার লিখলাম। একই সাথে এখানে কি লিখবো, আর স্কয়ার ডিভাইড বাই কত, আর প্লাস এইচ থাকবে। ওকে, দেন এটা থেকে কি লিখতে পারি, জি ইনটু আর স্কয়ার বাই আর প্লাস এইচ লিখব। দেন ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ। এই হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভেলোসিটির কয়েকটা ফর্মুলা। এই একটা তিনটা ফর্মুলা লিখে নাও কষ্ট করে। লিখে ফেল। ওকে, এটা হয়ে গেলে নেক্সট এখন হচ্ছে আমি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বের করতে চাচ্ছি, তারপর কি আছে উচ্চতা বের করতে চাচ্ছি, এগুলাই মেইনলি। তো এখন তো কি পাইলাম, ভি ইকুয়াল টু রুট ওভার জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ, এটা পাইছি, জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ পাইলাম। এখন আমাকে বলো, এটাতে পাইলাম ভেলোসিটি। ওকে, এটাতে পাইলাম, বা আরেকটা কি পাইলাম, মেইন ফর্মুলা ছিল হচ্ছে এটা, জি এম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে ভেলোসিটি। এখন এই ভেলোসিটি তো আছে, এখন আরেকটা জিনিস জানি না, এই হচ্ছে পৃথিবীর সারফেস, এখানে আছে হচ্ছে উপগ্রহ, এটা হচ্ছে আর, এটা কত, এটা হচ্ছে এইচ। তাহলে এটার এখানে পর্যায়কাল একটা আছে না, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা দিয়ে লিখতে পারি, টি ইকুয়াল টু ডি বাই ভি। এখানে ডি কত হবে, এই যে এখানে যে পরিধিটা পাওয়া যাবে, ওই পরিধিটা, দ্যাট মিন্স 2 পাই আর, আর এর ভ্যালু কত হবে, ক্যাপিটাল আর প্লাস এইচ বাই কত হবে, ভি হবে। তো এখন ভেলোসিটি ইকুয়াল টু কত লিখতে পারি, 2 পাই আর প্লাস এইচ বাই বাই টি। হ্যাঁ, আবার ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, এইগুলো লেখা যায়। এখান থেকে কি লিখতে পারি বলতো, টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ ইনটু 2 পাই আর প্লাস এইচ ইনটু রুট ওভার কি হবে বলতো, আর প্লাস এইচ ডিভাইড বাই জিএল। এই ফর্মুলাটা লিখে মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ করে ফেলো এটা। দেন এটাকে আরেকটু কাজ করলে, আরেকটা সুন্দর ফর্মুলা আসে, বাট ওটা মুখস্থ করাটা বেশি ঝামেলা। তো আমি টি স্কয়ার করে দিলাম, কত হবে 4 পাই স্কয়ার ইনটু আর প্লাস এইচ হোল স্কয়ার। দেন এটা রুটটা চলে গেলে এখানে আরেকটা আসবে, দেন আর প্লাস এইচ কিউব আসবে, দেন এখানে আসে হচ্ছে জিএম জিএম। তাহলে টি ইকুয়াল টু কত আসবে, টি ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 4 পাই স্কয়ার আর প্লাস এইচ কিউব বাই জিএম। এটা মুখস্থ করে ফেলবা, এখন আমার লাগবে কি, এখন আমার লাগবে হচ্ছে এইচ। তো আমরা এইচটা কিভাবে বের করতে পারি, এটা তো আমার লাগতেছে না। তো দেখো এইচটা কিভাবে বের করবো, এটা থেকে আমরা কি লিখতে পারি, আর প্লাস এইচ কিউব ইকুয়াল টু টি স্কয়ার জি এম বাই কত, বাই হচ্ছে 4 পাই স্কয়ার। এটা লেখা যায় কিনা বলো তো, 4 পাই স্কয়ার। দেন কি লিখতে পারবো, আর প্লাস এইচ ইকুয়াল টু এটা জি এম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার। দেন এইচ ইকুয়াল টু আলটিমেটলি লিখতে পারি এরকম, জি এম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার মাইনাস আর। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন, এটা মুখস্থ করব। এটা কিন্তু মুখস্থ, সরি এটা কি লিখছি, আর 1/3
এটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা শেষ হওয়ার পর, এটা যদি শেষ হয়, হ্যাঁ, এই হচ্ছে তোমার কি বলে কৃত্রিম উপগ্রহের উচ্চতার ফর্মুলা, হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের ফর্মুলা। আর যদি ভেলোসিটি বের করতে বলে, এই ভেলোসিটি কোনটা ছিল, এটা একটা আছে। এবার এটা ইউজ করতে পারি, যেটা ইচ্ছা। ভ্যালুর উপর ডিপেন্ড করবে, কোন ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুর উপর আসলে এগুলো ডিপেন্ড করবে। তো ওকে, মিশাইলাম, দেখি কি হয়। তো এখন বস্তির উপগ্রহ নিয়ে কথা বললাম। বস্তির উপগ্রহের কি হবে, ই ঘন্টা 24 আওয়ার হবে, 24 ঘন্টা হবে, ঠিক আছে। এখন 24 ঘন্টা, এখন তোমাকে যদি বলে বস্তির উপগ্রহের বেগ কত, বস্তির উপগ্রহের বেগ ইকুয়াল টু ফাট, বাট এইচ ইকুয়াল টু ফাট, এসব কি বের করা যাবে? অবশ্যই বের করা যাবে, অবশ্যই বের করা যাবে যদি তোমরা ফর্মুলাটা মনে রাখো। তো দেখি তো, ভি এর জন্য কি কি জানতে হবে। ভি এর জন্য জানতে হবে জি এম বাই আর প্লাস এইচ। তো জি জানি, এম জানি, পৃথিবীর ভর, আর হচ্ছে ব্যাসার্ধ, আবার এইচ লাগবে। তো ফার্স্টে আমাকে এইচ বের করতে হবে। তো এইচ এর জন্য ফর্মুলা কি দেখলাম মাত্র কিছুক্ষণ আগে, জি এম টি স্কয়ার বাই, কি জানা ছিল আমি ভুলে গেছি, 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার মাইনাস কত, মাইনাস আর। এখানে তুমি ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসাইলে জি এর ভ্যালু জানি, এম কত, এম হচ্ছে কত যেন ছিল, পৃথিবীর ভর কত আমি ভুলে গেছি, 6 ইনটু, হ্যাঁ, এম হচ্ছে 6 ইনটু 10 টু দ্য পাওয়ার 24 ইনটু টি, টি হচ্ছে 24 ঘন্টা, ঘন্টাকে তুমি সেকেন্ডে নাও, 24 ইনটু 3600, ঠিক আছে, স্কয়ার বাই 4 পাই স্কয়ার মাইনাস আর, আর হচ্ছে 6.4 ইনটু 10 টু দ্য পাওয়ার 6। এন্ড এগুলোকে সলভ করলে ভ্যালুটা আমি সরাসরি লিখতেছি, ভ্যালুটা আসবে 3.6 ইনটু 10 টু দ্য পাওয়ার 7, 3.6 ইনটু 10 টু দ্য পাওয়ার 7 মিটার। দেন কিলোমিটারে লিখলে হবে 3.6 ইনটু 10 টু দ্য পাওয়ার 3 কিলোমিটার। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এখানে উচ্চতা পেয়ে গেছি, এই উচ্চতাটাকে জাস্ট এই যে এখানে বসাই দিলে আমি ভেলোসিটি পেয়ে যাব। তো ভেলোসিটি কত হবে, ভেলোসিটি ওগুলো বসানোর পর ভেলোসিটি হবে 3.08, 3.08 কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বা বস্তির উপগ্রহের যে কাহিনী ছিল, এটা হচ্ছে বস্তির উপগ্রহ। ওকে, মোটামুটি চ্যাপ্টার শেষ, দুইটা ক্লাস। তারপরে এখন তোমাকে বুঝতে হবে যদি কত ভেলোসিটিতে মারলে এটা কোন দিকে যাবে, কিভাবে ঘুরবে, এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে তোমার এই একটা সলিড পৃথিবী আছে, পৃথিবীর ভিতরে কোনো একটা পয়েন্টে ই বের করতে বলবে, তারপর কি বলে বিভব বের করতে বলবে, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ বের করতে হবে। এই বিষয়গুলো কালকে পড়াবো বা নেক্সট ক্লাসে, কালকে যদি সময় পাই কালকে দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি ফর্মুলা প্লাস কনসেপ্ট। বাকি যে ব্যাপারগুলো আছে ম্যাথ করতে হবে কিছু, ম্যাথগুলো আমি পড়াবো, ম্যাথগুলো আমি পড়াই ফেলবো অতি শীঘ্রই, অতি শীঘ্রই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।